আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সুস্বাদু, ঝাল ঝাল আর মুখে লেগে থাকার মতো একটি রেসিপি, সুরমা মাছ ভুনা। এই মাছ ভুনাটা বানানো যেমন সহজ, খেতেও তেমনি অসম্ভব মজাদার। যারা ভাতের সাথে একটু ঝাল ঝাল ভুনা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলুন দেরি না করে শিখিয়ে দিচ্ছি কিভাবে ঝাল ঝাল মাছ ভুনাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি সুরমা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ পরিষ্কার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভিতরে যে কালচে অংশটা আছে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি, আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের ফাঁকি। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি বাটিটা নাড়াচাড়া করেই মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে মাখলে মাছের একটা গন্ধ থাকে আর সেই সাথে হাতটা হলুদ হয়ে যায়। আপনারা চাইলে হাত কিংবা চামিচ কিংবা আমার মতো ঝাঁকিয়েও মাখিয়ে নিতে পারেন। মাখিয়ে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এগুলো রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। এতে করে এই মশলাগুলো মাছের ভিতরে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারবে আর সেই সাথে মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। মাছগুলো রেস্টে রেখে দিয়ে এখন আমি রান্নার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ ও টমেটো। আর এখানে চেষ্টা করবেন পেঁয়াজ ও টমেটোটা একটু কুচি কুচি করে কেটে নেওয়ার। এই রান্নায় পেঁয়াজ আর টমেটো ভালোভাবে কষানোটা খুব জরুরি, কারণ এটাই ভুনার আসল টেস্ট এনে দেয়। এর জন্য যতটা ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি গলে ঝোলটা অনেকটা আঠালো হবে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই মাছ। একটু সময় নিয়ে নিচের পাশটা ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। যখন নিচের পাশটা ভাজা হয়ে আসবে তখন উল্টে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে। একেবারে মচমচে করে ভেজে নেওয়ার দরকার নেই, শুধু দুই পাশে হালকা লালচে হলেই তুলে নেব। এতে করে মাছটা ভাঙবে না আর ভিতরটা থাকবে একেবারে নরম। আমার এই মাছে হলুদের ফাঁকি এবং মরিচের ফাঁকিটা একটু বেশি হয়েছিল, এর জন্য ভিতরে নরম থাকা সত্ত্বেও উপরে একেবারে মুচমুচে দেখা যাচ্ছে, কিন্তু ভাজাটা একেবারে পারফেক্টই হয়েছে। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো মাঝারি আছে নেড়ে চেড়ে ধীরে ধীরে কষাতে থাকবো। এখানে ধৈর্য খুব দরকার। পেঁয়াজ যত ভালোভাবে কষাবেন ভুনার রং আর স্বাদ তত বেশি সুন্দর এবং মজা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত জিরা। এই জিরাগুলো পেঁয়াজ দেওয়ার আগেই একটু ভেজে নেওয়ার দরকার ছিল, কিন্তু যেহেতু মনে ছিল না এর জন্য এখানে আমি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এই জিরাটা আমি একেবারেই অপশনাল দিচ্ছি, কারণ আস্ত জিরা দেওয়ার পর যখন খাওয়ার সময় মুখে বাজে তখন আমার বেশ ভালোই লাগে, এর জন্য আমি আস্ত জিরাটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে পরে বাকি জিরাটাও ব্যবহার করে নিতে পারেন, সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি, সেই সাথে স্বাদ মতো মরিচের ফাঁকি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই ব্যবহার করে নেবেন। যেহেতু আমি এটা ঝাল ঝাল করে রান্না করব এর জন্য আমি মরিচের ফাঁকিটা একটু বেশি দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি একটু সজের ফাঁকি। জিরাটা যেহেতু আমি আগেই আস্ত ব্যবহার করেছি এর জন্য এখানে আমি জিরাটা ব্যবহার করিনি। আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ আদা ও রসুন বাটা। এই সব মশলাগুলো এখন নেড়ে চেড়ে আমাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মশলা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণের পানি। এতে করে মশলার কাঁচা ভাবটা পুরোপুরি চলে যাবে আর পেঁয়াজটাও সুন্দরভাবে গলে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পানিটাও শুকিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর পেঁয়াজ থেকে যখন এভাবে তেল উঠে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের পেঁয়াজটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। নেড়ে চেড়ে টমেটোগুলো আমাদের বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে যায়।
আর গলার জন্য অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করবেন, এতে করে খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে মশলার সাথে ভালোভাবে মিশে আসবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর টমেটো যখন গলে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আমি এখানে তরকারির ঝোলটা একেবারে আঠালো করব, এর জন্য আমি পরিমাণ মতো সামান্য পানি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা কম বেশি করে নেবেন। ঝোল দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে টমেটোগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বলক আসা পর্যন্ত এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে যখন বলক আসবে সেই পর্যায়ে মাছটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এই জায়গায় মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার সময় অবশ্যই একটা একটা করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, না হলে মাছটা ভেঙে যাবে, কারণ মাছটা একেবারেও মচমচে করে ভাজা হয়নি। আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বলক আসা পর্যন্ত, এতে করে মশলাগুলো খুব সহজেই মাছের ভিতরে প্রবেশ করতে পারবে। তরকারিতে যখন বলক চলে আসবে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। আর নাড়ার সময় অবশ্যই খেয়াল করবেন খুব জোরে জোরে নাড়া যাবে না, এতে করে মাছটা একেবারে ভেঙে যাবে। এভাবেই আরো 5-6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, এতে করে ঝোলটা অনেক ঘন এবং আঠালো হবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা ঘন এবং পাতলা করে নেবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ঝোলটা কতটা আঠালো এবং ঘন হয়েছে। আপনারা চাইলে এখন এই পর্যায়ে এখানে সসপাতাও ছিটিয়ে দিতে পারেন, এতে করেও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং খেতেও ভীষণ মজা লাগে। আর এই পর্যায়ে তরকারি থেকে ভীষণ মজাদার একটা গ্রান বের হচ্ছে। আর দেখতেও পাচ্ছেন ঝোলটা কতটা আঠালো হয়েছে আর দেখতেও কতটা সুন্দর লাগতেছে। বেশি না, মাত্র 30 মিনিটেই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুরমা মাছ ভুনাটা আমরা তৈরি করে নিলাম। এটা রান্না করতে যেমন সহজ, খেতেও ভীষণ মজাদার। এখন গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগবে। চাইলে আপনারা এই সাথে কাঁচামরিচ কিংবা লেবু নিতে পারেন, এতে করেও স্বাদটা ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। এরকমই মজার মজার নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।